আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব ভেক্টর অংশ থেকে। তো ভেক্টর এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব এমসিকিউর যে অংশগুলি আসে বা জ্ঞানমূলক অনুধাবনমূলক যেগুলি আসে এমসিকিউর জন্য, এমসিকিউর অংশ থেকে আজকে আমরা আলোচনা করব। তো আমরা ভেক্টর অধ্যায় কিন্তু আমরা অনেকেই পড়ছি, আমাদের এগুলি কয়েকবার আলোচনা করা হয়েছে। ভেক্টর নিয়ে নদী নৌকার অঙ্ক, বৃষ্টি ছাতার অঙ্ক, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, কার্লের যে অঙ্কগুলি আছে, পাশাপাশি লম্ব একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, এরপরে আয়ত একক ভেক্টর, এইগুলি নিয়ে আমরা আলোচনা করছি। বা এইগুলি যে অঙ্কগুলি আছে সমতলীয় ক্ষেত্রে অঙ্কগুলি, এগুলি নিয়ে আমরা আলোচনা করছি। আয়ত একক ভেক্টরগুলি ডট গুণন ক্রসগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সমান্তরাল হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত, এগুলি নিয়ে আমরা আলোচনা করছি আমরা যখন সিকিউ করছি। তো আজকে আমরা এইগুলির মধ্যে থেকেই এমসিকিউর জন্য যে অংশগুলি গুরুত্বপূর্ণ বা যে অঙ্কগুলি পরীক্ষা আসে বা ইতিপূর্বে এসেছে, আমরা এইগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা শুরুতে আমরা জানি যে ভেক্টর কি। ভেক্টর হচ্ছে যার মান এবং দিক উভয়ই আছে, অর্থাৎ কোনো একটা রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যদি মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেটা হলো ভেক্টর রাশি। আর যদি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়, দিক নির্দেশনের কোনো প্রয়োজন হয় না, তখন সেটাকে বলা হবে স্কেলার রাশি। এখন ভেক্টর রাশি, কতগুলি ভেক্টর রাশির নাম যদি বলি, ভেক্টর রাশি যেমন এগুলি তোমাদের পরীক্ষা অবজেক্টিভ আকারে আসে যে নিচের কোন রাশিটি ভেক্টর রাশি বা নিচের কোন রাশিটি স্কেলার রাশি। যেমন আমি শুরুতে যদি স্কেলার রাশিগুলির কথা বলি, যেমন দেখো দৈর্ঘ্য, ভর, সময়, কাজ, শক্তি, ক্ষমতা, ঘনত্ব, বিভব, তাপ, তাপমাত্রা, দ্রুতি, দূরত্ব, জনসংখ্যা, আয়তন, কম্পাঙ্ক, ক্ষেত্রফল, পৃষ্ঠটান, চাপ, মহাকর্ষীয় ধ্রুবক, জড়তার ভ্রামক, বিস্তার, ঘাতবল, শব্দের তীব্রতা, শব্দের প্রাবল্য, চক্রগতির ব্যাসার্ধ, কর্মদক্ষতা, স্থিতিস্থাপকতা, তরঙ্গ দৈর্ঘ্য। এই রাশিগুলি হলো আমাদের স্কেলার রাশি। তো আমাদের পরীক্ষায় প্রশ্নে আসে নিম্নের কোন রাশিটি স্কেলার রাশি। তো এর মধ্যে থেকে পড়লে আমরা স্কেলার রাশি বলবো। আরও আছে, মোটামুটি এখানে যা লেখা আছে আমি এগুলি বললাম। এবার আসো ভেক্টর রাশি। ভেক্টর রাশিগুলি হলো সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন, ঘূর্ণন বল, কৌণিক ভরবেগ, তল ভেক্টর, তড়িৎ প্রাবল্য, অভিকর্ষজ ত্বরণ, বলের ভ্রামক, কেন্দ্রমুখী বল, কৌণিক ত্বরণ, টর্ক, কৌণিক সরণ, কৌণিক বেগ, সান্দ্রতা, ভরবেগ, বলের ঘাত। এই রাশিগুলি হলো ভেক্টর রাশি। তো এখান থেকে পরীক্ষা আসলে আমরা দিতে পারবো যে নিচের কোন রাশিগুলি স্কেলার রাশি বা নিচের কোন রাশিগুলি ভেক্টর রাশি। এখান থেকে আসলে আমরা দিতে পারবো। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হলো আমরা জানি যে স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। যেমন এটা পরীক্ষায় কীভাবে আসে, যেমন নিচের কোনটি সঠিক, যেমন স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ a ডট b ইকুয়াল b ডট a, অর্থাৎ এটা হলো বিনিময় সূত্র a ডট b ইকুয়াল b ডট a, এটা একটা সঠিক। আচ্ছা, স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে a ক্রস b ইজ নট ইকুয়াল b ক্রস a, অর্থাৎ ভেক্টর গুণন কি বিনিময় সূত্র মেনে চলে না। এটাকে কিন্তু আমরা আবার এভাবেও লিখতে পারি, যেমন a ক্রস b ইকুয়াল মাইনাস f b ক্রস a, যাহা এটা তাহা এটা। এখানে আমরা যদি ইকুয়াল চিহ্ন দেই তখন হয়ে যাবে মাইনাস, আর যদি ইকুয়াল না দিয়ে যদি নট ইকুয়াল দেই তখন কিন্তু আর সামনে মাইনাস বসাতে প্রয়োজন নেই, মাইনাস বসাতে হবে না। আগে আসো a ক্রস b ইকুয়াল b ক্রস a, এটা কিন্তু হবে না। এই উত্তরটা কিন্তু ভুল উত্তর, অর্থাৎ a ক্রস b ইকুয়াল b ক্রস a, এটা হবে না। আমাদের পরীক্ষায় প্রশ্নে আসলো যে নিচের কোন উত্তরটি ভুল উত্তর বা নিচের কোনটি সঠিক নয়, তখন আমাদের a ক্রস b ইকুয়াল b ক্রস a, এটা সঠিক নয়, কারণ স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। ওই লজিক অনুসারে এটা সঠিক নয়। আমরা যদি বিনিময় সূত্রের মধ্যে পালাইতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই সামনে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। এটা সঠিক, আবার এটা সঠিক, a ক্রস b ইজ নট ইকুয়াল b ক্রস a, কারণ এখানে দিকের পার্থক্য আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। আর স্কেলার গুণন তো বিনিময় সূত্র মেনে চলে i ডট b ইকুয়াল b ডট a, এই আকারে আসতে পারে।
বিনিময় সূত্র মেনে চলে এবং সংযোজন সূত্র মেনে চলে। এগুলি আমাদের অবজেক্টিভ গুরুত্বপূর্ণ। ভেক্টর রাশির যোগ বিনিময় সূত্র মেনে চলে এবং সংযোজন সূত্র মেনে চলে। আচ্ছা, দুই বা ততোধিক একই জাতীয় ভেক্টর যোগ করলে নতুন একটি ভেক্টর পাওয়া যায়। যেমন এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি যোগ করি তখন আমরা নতুন একটা ভেক্টর পাবো। তাহলে এটা হলো দুই বা ততোধিক এক। আচ্ছা, এরপরে আসো ভেক্টর রাশির সংযোজন। বলা হলো যে নিম্নের কোন ঘটনাটি ভেক্টর রাশির সংযোজনের উদাহরণ বা ভেক্টর রাশির বিভাজনের উদাহরণ। যেমন ভেক্টর রাশির সংযোজনের উদাহরণ হলো নৌকার গতি, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, পাখির উড্ডয়ন অর্থাৎ পাখি যে উড়ে, দুটি রাশি দ্বারা অর্থাৎ দুটি রশি দ্বারা নৌকাকে টানা, দুই প্রান্ত থেকে দুইটা রশি দিয়ে নৌকাকে টানা, এগুলি হচ্ছে ভেক্টর রাশির সংযোজনের উদাহরণ। কি কি? নৌকার গতি, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, পাখির উড্ডয়ন, দুটি রশি দ্বারা নৌকা টানা। আর ভেক্টর রাশির বিভাজন কি? গুণ টানা নৌকা, এটা হলো ভেক্টর রাশির বিভাজন। লন রোলার টানা, এটা হলো ভেক্টর রাশির বিভাজন। এখান থেকে কীভাবে আসতে পারে? বলে যে নিম্নের কোনটি ভেক্টর রাশির বিভাজনের উদাহরণ বা নিম্নের কোনটি ভেক্টর রাশির সংযোজনের উদাহরণ, বা এভাবেও আসতে পারে যে পাখির উড্ডয়নের ক্ষেত্রে নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য, ভেক্টর রাশির বিভাজন নাকি ভেক্টর রাশির সংযোজন। এখান থেকে এইভাবে আসতে পারে। এরপরে আমরা জানি যে এগুলি আমরা অবশ্যই ইয়েতে পড়ছিলাম, লন রোলার ঠেলার চেটানা সহজ অনুধাবনের জন্য পড়ছিলাম আমরা। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে কি বলে এটাকে, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, হাতল লম্বা রাখার সুবিধাগুলি, এগুলি আমরা অবজেক্টিভে পড়ছি। এখন আসো দুটি ভেক্টরের লব্ধি কখন সর্বোচ্চ হবে? যখন এদের মধ্যবর্তী কোণ আলফার মান 0 ডিগ্রি হবে। আমরা এগুলি অনুধাবনের মধ্যে পড়ছিলাম, যেমন এরকম পড়ছিলাম যে আর ম্যাক্স ইকুয়াল কি করছিলাম আমরা, পি প্লাস কিউ। আর ম্যাক্স আর মিনিমাম করছিলাম আমরা পি রিভার্স সাইন কিউ, অর্থাৎ পি মাইনাস কিউ হতো, আবার কিউ মাইনাস পিও হতো। এটা কখন? যখন পি গ্রেটার দেন কিউ। এটা কখন? যখন কিউ গ্রেটার দেন পি। খেয়াল করো, এই যে পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর, দুইটা ভেক্টর যদি পরস্পর একই দিকে ক্রিয়াশীল হয়, অর্থাৎ আলফা এর মান যদি 0 ডিগ্রি হয়, তখন ভেক্টর দ্বয়ের লব্ধির মান সর্বোচ্চ হবে। আবার দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে হয়, যেমন একটা এই দিকে আর একটা এই দিকে, আলফা এর মান হচ্ছে 180 ডিগ্রি, তখন ভেক্টর দ্বয়ের লব্ধির মান হবে তখন সর্বনিম্ন। অর্থাৎ দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে কখন? যখন আলফা এর মান কি হয়? 0 ডিগ্রি হয়। আবার দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বনিম্ন হবে কখন? যখন আলফা এর মান হয় 180 ডিগ্রি। এটা এভাবে আসে অবজেক্টিভ আকারে। আবার এইভাবেও আসতে পারে যে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কোনটি? পি প্লাস কিউ। সর্বনিম্ন মান কোনটি? পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি। আবার বলতেছি পি মাইনাস কিউ কখন হবে? যখন পি কিউ থেকে বড় হবে। কিউ মাইনাস পি হবে যখন কিউ পি থেকে বড় হবে। আর এটা হলো পি রিভার্স সাইন কিউ, অর্থাৎ পার্থক্য সূচক চিহ্ন। পি থেকে কিউ বড় বিয়োগ হতে পারে, আবার কিউ থেকে পি বিয়োগ হতে পারে। সেটা নির্ভর করবে কে বড় কে ছোট। তাহলে ম্যাক্স হয় আলফার মান 0 ডিগ্রি হলে, মিনিমাম হয় আলফার মান 180 ডিগ্রি হলে। অবজেক্টিভ। আচ্ছা, হ্যাঁ, এরপরে আসো দুইটা ভেক্টর পরস্পর লম্বা হওয়ার শর্ত। দুইটা ভেক্টর পরস্পর লম্বা হওয়ার শর্ত, যেমন এ একটা ভেক্টর, অর্থাৎ এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, দুইটা ভেক্টর পরস্পর লম্ব, এটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমাদের সূত্র কি? এ ডট বি ইকুয়াল হলো এ বি cos থিটা। থিটা যদি 90 ডিগ্রি অ্যাপ্লাই করি তাহলে এ বি cos 90 ডিগ্রি, আর মানে হবে cos 90 মানে 0, আর মানে হলো এ ডট বি ইকুয়াল 0। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? দুইটা ভেক্টর পরস্পর লম্বা হওয়ার শর্ত হলো থিটার মান হলো 90 ডিগ্রি, আর এ ডট বি অর্থাৎ স্কেলার গুণন বা ডট গুণনের মান কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। তো পরেরটা হলো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। তো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল যদি হয় তখন থিটা হয় 0 ডিগ্রি। যেমন এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, থিটা ইকুয়াল হলো 0 ডিগ্রি। তখন আমরা জানি যে এ ক্রস বি ইকুয়াল হলো এ বি সাইন থিটা। আচ্ছা, এখানে একক ভেক্টর থাকে, এনকেপ থাকে, একের মান 1 একক যদি বসাই তাহলে হবে এ বি সাইন থিটা। তো থিটার মান কত? 0 ডিগ্রি। তাহলে এ বি সাইন 0
sin 0 মান কত 0, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হলো a ক্রস b ইকুয়াল 0। অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো a ক্রস b এর মান 0 হতে হবে, আর লম্বা হওয়ার শর্ত হলো a ডট b এর মান 0 হতে হবে। আচ্ছা, এরপরে আসো বৈদ্যুতিক পাখা ঘুরালে পাখার বাতাস নিচের দিকে লাগে ডান হাতি স্ক্রু নিয়মের কারণে। ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু যেমন আমরা যদি একটা বোতলের মুখটাকে যদি ঘুরাই, বোতলের যেমন একটা আমরা কোক খেলাম, কোক খাওয়ার উপর যে বোতলের মুখটাকে লাগাই আমরা, এই যে ঘুরাইতেছি, ঘুরাইলে এটা কোন দিকে যায়, নিচের দিকে যায়। কেন নিচের দিকে যায়? ডান হাতি স্ক্রু কারণে তার তিনটা কাজ করে কোন দিকে, নিচের দিকে। এই কারণে এই বোতলের মুখটা কোন দিকে, নিচের দিকে লাগে। আর বার যদি খুলি তখন উল্টাভাবে ঘুরাতে হবে। ঠিক একইভাবে ফ্যানের বাতাসটা, ফ্যানটা যখন ঘুরে এই যে উপর থেকে কোন দিকে, নিচের দিকে। যেমন আমরা এইভাবে যদি বিশ্লেষণ করি, এই যে দেখো ডান হাতি স্ক্রু নিয়ম, এটা যদি পি একটা ভেক্টর হয়, এটা যদি কিউ একটা ভেক্টর হয়, পি থেকে কিউর দিকে ডান হাতি, এখানে যদি আমি একটা ডান হাতি স্ক্রু রাখি, স্ক্রু রেখে যদি পি থেকে কিউর দিকে ঘুরাই, তাহলে তার দিকটা কোন দিকে কাজ করবে, তার দিকটা কাজ করবে নিচের দিকে। আমি যদি এটাকে নাম দেই পি কিউ আর ভেক্টর ইকুয়াল পি ক্রস কিউ, অর্থাৎ তার দিকটা আমি এই বিন্দুতে, ও বিন্দুতে একটা ডান হাতি স্ক্রু রেখে পি থেকে কিউর দিকে যদি ঘুরাই, তাহলে এর দিকটা কাজ করবে নিচের দিকে। আর আমি যদি কিউ থেকে পি এর দিকে ঘুরাই, কিউ থেকে যদি আমি পি এর দিকে ঘুরাই, তখন এর দিকটা কাজ করবে উপরের দিকে। দেখো এই উপরের দিক এবং এই নিচের দিক মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। অর্থাৎ এখানে এটা যদি নাম দিলাম আর, এটার নাম দিলাম যদি আমরা এস দেই, এই এস হবে কত, এস হবে কিউ ক্রস পি। অর্থাৎ পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি এর মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। পি বিন্দুতে ডান হাতি স্ক্রু রেখে ঘুরালে এটা পি থেকে কিউ দিকে লব্ধি কাজ করবে নিচের দিকে, আবার কিউ থেকে পি এর দিকে ঘুরালে লব্ধি কাজ করবে উপরের দিকে। অর্থাৎ এই দুইটা লব্ধি আর এবং এস, অর্থাৎ পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি এর মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। অর্থাৎ ফ্যানের বাতাসটা যে নিচের দিকে আসে এই যে এইভাবে পি থেকে কিউ দিকে, অর্থাৎ ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে এটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, এরপরে আসো কি বললো এখানে, ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে তিনটি ভেক্টর রাশিকে নির্দেশ করে, তাহলে ভেক্টর ত্রয়ের লব্ধি শূন্য হয়। কিভাবে দেখ, যেমন এটা একটা ত্রিভুজ যদি আমরা বিবেচনা করি, এখানে একটা ভেক্টর, এটা আমরা দিলাম পি ভেক্টর, এটা দিলাম পি ভেক্টর, এইখানে একটা ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর, আবার এইখানে আচ্ছা এইখানে আরেকটা ভেক্টর, এটা দিলাম আমরা আর ভেক্টর। তাহলে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, ত্রিভুজটাকে নাম দিলাম আমরা এ বি সি, একটা ত্রিভুজ। তাহলে দেখো এই যে পি কিউ আর, এই ভেক্টরগুলি কিন্তু একই ক্রমে, অর্থাৎ এইগুলি আমরা যদি বিবেচনা করি এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। এই তিনটার যোগফল অর্থাৎ একই ক্রমে যদি থাকে, এই তিনটার যোগফলটা কি হয়ে যাবে, 0 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল কত, 0। এখন একই ক্রমে হয়েছে বিদায় সবগুলি পজিটিভ। যদি বিপরীত ক্রমে হতো, যেমন আমরা যদি এই আরটাকে বিপরীত দিকে দিয়ে দিই, এই আরটাকে যদি আমরা তখন বিপরীত দিকে দিয়ে দিই, দেখো পি কিউ আর, তখন কি হতো, তখন হতো পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল হতো কত, 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারতাম, পি প্লাস কিউ ইকুয়াল আর। তাহলে এই অংশটা হলো যদি একই ক্রমে হয়, আর এই অংশটা যদি একই ক্রমে না হয়, ভিন্ন ভিন্ন ক্রমে হয়, তখন নির্দিষ্ট একটা দিকের গুলিকে প্লাস ধরবো, অন্য দিকের গুলিকে, ওই দিকের বিপরীত দিকগুলিকে আমরা মাইনাস ধরবো। এভাবে আমরা করতে পারি। আচ্ছা, এরপরের অংশটা হলো যে দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফলের মান সমান হলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। অর্থাৎ দুটি ভেক্টর যোগফল এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, থিটা ইকুয়াল 90 ডিগ্রি। আবার দুটি ভেক্টরের স্কেলার গুণন ও ক্রস গুণনের মান সমান হলে এ ডট বি স্কেলার গুণন আবার এ ক্রস পি ইকুয়াল যদি হয়, তখন এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল হবে 45 ডিগ্রি। অর্থাৎ দুটি ভেক্টরের যোগফল, এই দুটো প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসছে, দুটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান যদি সমান হয়, তখন থিটার মান হয় 90 ডিগ্রি, এবং দুটি ভেক্টরের ডট গুণন
এ ডট বি এবং দুটি ভেক্টরের ক্রস গুণনের মান যদি সমান হয় তখন থিটার মান হবে 45 ডিগ্রি। আমাদের পরীক্ষা মূলত এই আকারে আসে যে যদি a প্লাস বি ইকুয়াল মাইনাস a প্লাস বি হয় তাহলে থিটার মান কত ডিগ্রি, নিম্নের কোণটি থিটার মান। আবার a ডট বি ইকুয়াল যদি a ক্রস বি হয় নিম্নের কোণটি থিটার মান, তখন থিটার মান হবে 45 ডিগ্রি। আচ্ছা, তারপরে আসো a এবং a এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। a এবং a এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। যেমন মনে করো আমরা যদি a দিকে a বরাবর একটা ভেক্টর বিবেচনা করি, a ভেক্টর, তো একক ভেক্টরের সংজ্ঞা কি জানি আমরা, যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। যেমন আমরা যদি এখানে 1 2 3 4 তাহলে 5 i ক্যাপ যদি আমরা বিবেচনা করি একটা অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, তার মানে এটা এক একক, এটা এক, এটা এক, এটা এক, এটা এক, প্রত্যেকটা অংশ কত একক করে, প্রত্যেকটা অংশ এক একক করে। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমরা যখন আয়ত একক ভেক্টর বিবেচনা করছিলাম, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে খেয়াল করো x অক্ষ, এটাকে যদি আমরা y অক্ষ, আচ্ছা z অক্ষ ধরলাম, এটাকে ধরলাম আমরা y অক্ষ, তাহলে এটা i ক্যাপ, এটাকে দিলাম আমরা j ক্যাপ, এটাকে দিলাম আমরা k ক্যাপ। খেয়াল করো x অক্ষ বরাবর একক ভেক্টরকে বিবেচনা করছি কি আমরা i ক্যাপ, y অক্ষ বরাবর j ক্যাপ, z অক্ষ বরাবর k ক্যাপ, এগুলো ছিল আয়ত একক ভেক্টর। এখন এই একক ভেক্টরটা i ক্যাপটা কিন্তু x অক্ষ বরাবরই। এখন x অক্ষ বরাবর যে ভেক্টরটা বিবেচনা করা হয় ওই ভেক্টরের সাথে i ক্যাপ, এই i ক্যাপের দিক কোন দিকে, i ক্যাপের দিক কিন্তু x অক্ষ বরাবরই। তাহলে x অক্ষ বরাবর যদি আমি একটা ভেক্টর বিবেচনা করি, মনে করো a ক্যাপ, আচ্ছা a ভেক্টর, তাহলে x অক্ষ বরাবর আমি যদি একক ভেক্টর বিবেচনা করি a ক্যাপ, তাহলে a ভেক্টর এবং a ক্যাপের দিক কোন দিকে, একই দিকে। দেখো মূলত x অক্ষ বরাবর একক ভেক্টর হলো i ক্যাপ, কিন্তু আমি বিবেচনা করছি কত a ক্যাপ, যেহেতু প্রশ্ন অনুসারে। তাহলে x অক্ষ বরাবর যদি একটা ভেক্টর বিবেচনা করি a ভেক্টর এবং একক ভেক্টর বিবেচনা করি a ক্যাপ, দুটো কিন্তু কোন অক্ষ বরাবর, একই অক্ষ বরাবর, অর্থাৎ x অক্ষ বরাবর। তাহলে দুটো যদি একই অক্ষ বরাবর হয় তাহলে আমাদের এখানে থিটার মান কত হবে, থিটার মান হবে 0 ডিগ্রি। তাহলে প্রশ্নটা কি হলো, প্রশ্নটা হলো a এবং a এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে a এবং a এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। আচ্ছা, পরের প্রশ্ন, পরের অংশের মধ্যে কি আসলো, পরের অংশের মধ্যে আসলো যে a ও b বিপ্রতীপ হবে কখন, a ও b বিপ্রতীপ হবে কখন। যেমন আমরা জানি x এর বিপরীত কত, x এর বিপরীত হলো 1/x, তাহলে 2 এর বিপরীত কত হবে, 2 এর বিপরীত হবে 1/2। x এর বিপরীত যদি 1/x হয়, 2 এর বিপরীত হবে কত, 1/2। যেমন খেয়াল করো a ভেক্টর ইকুয়াল যদি 2i ক্যাপ বিবেচনা করা হয়, তাহলে b ভেক্টর ইকুয়াল কত হবে, 1/2i ক্যাপ। তাহলে a ও b বিপ্রতীপ কখন হবে, যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে, যদি এই কন্ডিশনটা যদি ফলো করে, তাহলে দেখো a এবং b কি হবে, বিপ্রতীপ হবে বা ব্যতিহার হবে। অর্থাৎ যে কোনো একটা রাশি যদি a ভেক্টরের মধ্যে থাকে, b ভেক্টরের মধ্যে ওই রাশিটার বিপরীত রাশি হতে হবে। যদি এখানে 5 থাকতো, b এর মান যদি 1/5 হতো, তাহলে এটা কি হতো, ব্যতিহার বা বিপ্রতীপ ভেক্টর হতো। আচ্ছা, তারপরে হলো a ও b এর লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ যেমন মনে করো আমরা জানি কি a ডট b ইকুয়াল হলো ab cos থিটা, তাহলে b cos থিটা ইকুয়াল হলো a ডট b ডিভাইডেড বাই a। আবার a cos থিটা ইকুয়াল হলো a ডট b ডিভাইডেড বাই b। যেমন দেখো আমাদেরকে পরীক্ষায় এগুলি সাধারণত অবজেক্টিভে আসে, আবার 3 নম্বরের জন্য আসে। বললো যে এর উপর বি এর উপাংশ কত, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কত, বা এর উপর বি এর অভিক্ষেপ কত। অভিক্ষেপ, উপাংশ, লম্ব অভিক্ষেপ, অংশ একই কথা। যার উপর হবে, এর উপর হলে এ নিচে বসবে, এভাবে মাথায় রাখবা। এর উপর অভিক্ষেপ এ নিচে, বির উপর অভিক্ষেপ বি নিচে। তাহলে এর উপর অভিক্ষেপ মানে বি cos থিটা, পরীক্ষা এভাবে আসে যে এর উপর অভিক্ষেপ কোনটি, এ cos থিটা, বি cos থিটা, এ sin থিটা, বি sin থিটা, এভাবে অপশনগুলি দেয়।
তাহলে এর উপর অভিক্ষেপ মানে হলো বি cos থিটা, আবার বি এর উপর অভিক্ষেপ মানে হলো এ cos থিটা। এই প্রশ্নটা কয়েকবার পরীক্ষা আসছে, যার উপর অভিক্ষেপ হবে তার মানটা কোথায় বসে, অর্থাৎ ঘরের মধ্যে বসে। এর উপর অভিক্ষেপ করলে বি cos থিটা, বি এর উপর অভিক্ষেপ করলে এ cos থিটা। এরপরে আসো পরীক্ষায় এই প্রশ্নটা কয়েকবার আসছে যে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর বলে, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হলে নিচের কোনগুলি সঠিক। যেমন এই ক্ষেত্রে কোনটা সঠিক, এটা হবে সদৃশ ভেক্টর, আবার হবে তারা একই দিকে ক্রিয়াশীল, আবার হবে সমজাতীয় ভেক্টর। অর্থাৎ এ ভেক্টর ইকুয়াল যদি টু বি ভেক্টর হয় প্লাসের, তখন আমরা বলবো তারা হচ্ছে সদৃশ ভেক্টর, একই দিকে ক্রিয়াশীল, সমজাতীয়। কিন্তু যদি মাইনাস হতো, মাইনাস হলে কিন্তু এখানে আর এটা হতো না, মাইনাস হলে আমরা বলবো যে তারা বিপরীত দিকে ক্রিয়া করে। অর্থাৎ এ ভেক্টর যেদিকে, বি ভেক্টর তার উল্টা দিকে, অর্থাৎ বিপরীত দিকে ক্রিয়া করে। এরপর আসো গুণ টানা নৌকার ক্ষেত্রে এফ। আচ্ছা আমি একটু চিত্রটা দেখাই, যেমন এটা একটা নদী, এই হলো একটা নদী, এই যদি হয় নৌকা, এখান দিয়ে এফ বলে টানতেছে, এই হলো মাঝি, বৈঠা নিয়ে আছে। আচ্ছা এখানে একজন ব্যক্তি এটাকে এফ বলে টানতেছে। খেয়াল করো, এই যে গুণ টানা নৌকার ক্ষেত্রে এফ বলে যে টানতেছে, এই এফ বলে কিন্তু দুইটি উপাংশ। এই যে এখানে কোণ সৃষ্টি করলাম, আমরা জানি যার সাথে কোণ সৃষ্টি করে সেটা হলো cos এর উপাংশ, তার মানে এই উপাংশটা হবে f cos থিটা আর এই উপাংশটা হবে f sin থিটা। অর্থাৎ এখানে এই যে গুণ টানার ক্ষেত্রে f বলে টানতেছে, এই থিটা যার সাথে কোণ সৃষ্টি করে সেটা cos এর উপাংশ, অনুভূমিক উপাংশটা f cos থিটা, উল্লম্ব উপাংশটা f sin থিটা। এখানে পরীক্ষার প্রশ্ন আসলো কোন উপাংশ নৌকাটিকে সামনে নিয়ে যায়, অর্থাৎ অনুভূমিক উপাংশ, অর্থাৎ f cos থিটার ক্রিয়ায় নৌকাটি সামনে চলে যায়। আর f sin থিটা কোন দিকে কাজ করে, f sin থিটা কাজ করে পারের দিকে। এই f sin থিটাকে প্রতিহত করে কে, এই f sin থিটাকে প্রতিহত করে এখানে যে মাঝিটা বসে আছে, এই মাঝিটা যে বৈঠা নিয়ে রাখছে, এই বৈঠা দিয়ে এই f sin থিটাকে প্রতিহত করে। আচ্ছা এরপরে আসো স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে উপরে পৌঁছাতে হলে স্রোতের সাথে নৌকাকে সমকোণে চালাতে হবে। এগুলি আমরা নদী নৌকার অঙ্ক যখন করছি তখন অনেকবার আলোচনা করছি যে সর্বনিম্ন সময়ে, অর্থাৎ খুব অল্প সময়ে, খুব দ্রুত সময়ে ওই পারে যেতে হলে বা সবচেয়ে কম সময়ে যেতে হলে নৌকাকে কীভাবে চালনা করতে হবে, স্রোতের সমকোণে, স্রোতের দিকের সাথে সমকোণ, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি। এটা একটা অবজেক্টিভের জন্য আসতে পারে। আবার দেখো ডট গুণনের ক্ষেত্রে, যেমন আমরা যদি এভাবে লিখি আয়ত একক ভেক্টরগুলি i ডট i ইকুয়াল j ডট j ইকুয়াল k ডট k ইকুয়াল হলো 1। এটা আবার 2 নম্বরের জন্য আসে, অনুধাবনের জন্য আসে যে i ডট i ইকুয়াল 1 কেন ব্যাখ্যা করো। আচ্ছা তো এখন সমজাতীয় আয়ত একক ভেক্টরগুলির ডট গুণনের মান কত, 1। আচ্ছা আমি যদি একটা দেখাই দেই, কেন i ডট i ইকুয়াল i sin থিটা। তো i কোন অক্ষ বরাবর ধরছি আমরা, x অক্ষ বরাবর। আমি যদি x অক্ষ বরাবর যতগুলি একক ভেক্টর বিবেচনা করি সবগুলির মধ্যবর্তী কোণই হবে 0 ডিগ্রি, তাহলে হবে এখানে 1 1 sin 0 ডিগ্রি। একক ভেক্টরের মান যদি একক বিবেচনা করি, প্রত্যেকটা এই যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। এটার মান 1, এটার মান 1, sin 0, sin 0 মান কত 0, তাহলে এই পুরো রাশির মান চলে আসবে কত, আচ্ছা এখানে আমাদের sin 0 i ডট i ডট গুণন, আমাদের এখানে ভুল হয়েছে একটু, এটা হবে ডট গুণন, ডট গুণনে হয় cos থিটা, i ডট i cos থিটা। আচ্ছা অর্থাৎ ডট গুণন যেহেতু i ডট i ইকুয়াল i cos থিটা, তো cos 0 ডিগ্রি, cos 0 মানে হলো 1, তার মানে 1 * 1 * 1 অর্থাৎ 1। তাহলে দেখো যদি j ডট j হতো তাহলেও এখানে কি হতো, j cos থিটা, k ডট k cos থিটা, থিটার মান হতো 0 ডিগ্রি। থিটার মান যখন 0 ডিগ্রি হয় তখন আমাদের এখানে অর্থাৎ সমজাতীয় আয়ত একক ভেক্টরগুলির ডট গুণনের মান হয় কত ডিগ্রি, কত 1। এটা যদি 2 এর জন্য আসে, এটা যখন অনুধাবনের জন্য প্রশ্নে আসবে যে i ডট i j ডট j k ডট k ইকুয়াল 1 কেন ব্যাখ্যা করো, তখন অবজেক্টিভে তো আর ব্যাখ্যা আসবে না, অবজেক্টিভে সরাসরি সমজাতীয় আয়ত একক ভেক্টরগুলির ডট গুণনের মান হলো কত 1। যদি বিপরীত জাতীয় হতো, যেমন এরকম i ডট j ইকুয়াল j ডট k ইকুয়াল k ডট i,
কে ডট আই ইকুয়াল হতো 0। অর্থাৎ সমজাতীয় আয়ত একক ভেক্টরগুলির ডট গুণনের মান হলো 1 আর বিপরীত জাতীয় বা ভিন্ন জাতীয় আয়ত একক ভেক্টরগুলির ডট গুণনের মান হলো 0। কেন? যেমন এখানে যদি আমরা আই জে বিবেচনা করতাম তাহলে এখানে হয়তো জে, আচ্ছা আই এবং জে, এই যে আই জে, এই অক্ষ বরাবর যদি আই হয়, এই অক্ষ বরাবর যদি জে হয়, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এখানে কত হতো? cos 90, cos 90 মানে হলো 0, তাহলে এটা হয়ে যেত 0। যদি কে বরাবর বলতো জে কে, জে এবং কে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার আই কে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অর্থাৎ যেহেতু এক্ষেত্রে লম্ব বরাবর আছে, এই কারণে বিপরীত জাতীয় বা ভিন্ন জাতীয় আয়ত একক ভেক্টরগুলোর ডট গুণনের মান হলো 0 আর সমজাতীয় আয়ত একক ভেক্টরগুলোর ডট গুণনের মান হলো 1। আচ্ছা, এরপরে আসো ক্রস গুণনের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি সমজাতীয়, এটা তো উল্টা হয়ে যায়। যেমন i ক্রস i ইকুয়াল j ক্রস j ইকুয়াল k ক্রস k ইকুয়াল হলো কত? 0। আচ্ছা, তো এটা কিভাবে হয়? এটা যদি আমরা এভাবে লিখি i ক্রস i ইকুয়াল হলো i sin থিটা, যেহেতু এখানে ক্রস গুণন sin থিটা, তো দুইটা i এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে এখানে i sin 0, sin 0 মানে কত? 0। এই কারণে i ক্রস i ইকুয়াল কত? 0 ডিগ্রি, সরি 0, i ক্রস i ইকুয়াল 0। তার মানে আমরা বলতে পারি যে সমজাতীয় আয়ত একক ভেক্টরগুলির ক্রস গুণনের মান হলো 0। যে ক্রস যে বলি, কে ক্রস কে বলি, তখনও কত হয়ে যাবে? 0 হবে, যেহেতু থিটার মান 0 ডিগ্রি। আচ্ছা, এরপরে আছে এটা, যেমন এটা দিয়ে অনেকবার অবজেক্টিভ আসছে i ক্রস j ইকুয়াল k, j ক্রস k ইকুয়াল হলো i, k ক্রস i, i j k, k ক্রস i ইকুয়াল হলো j, i j k, j k i, k i হলো j। আবার যদি উল্টা হয়, অর্থাৎ এরকম হয় j ক্রস i ইকুয়াল হবে মাইনাসের k। আচ্ছা, তাহলে k ক্রস j ইকুয়াল হবে মাইনাসের i, আবার i ক্রস k ইকুয়াল হবে মাইনাসের j। খেয়াল করো, আমার মূলত হলো ক্রম, আমার যদি ক্রম মানে তাহলে হবে প্লাস। যেমন এটা হলো i, এই দিকে মনে করো j, এই হলো মনে করো k। আমরা যদি আরো সহজ করি i j k, i j এর ক্রস গুণন উত্তর হবে k, j k এর ক্রস গুণন উত্তর হবে i, k i এর ক্রস গুণন উত্তর হবে j। এটা হলো ক্রমমান। যদি ক্রম মানে তাহলে প্লাস, আর যদি ক্রম না মানে তাহলে মাইনাস। যেমন এখানে হলো j i উল্টা মাইনাস, এখানে হলো j k উল্টা মাইনাস, এখানে হলো k i, না এটা তো হবে i k, এটা হবে i k, তাহলে i j, হ্যাঁ i k, দেখো এই যে i k উল্টা, তার মানে হলো মাইনাস। অর্থাৎ যদি আমাদের এখানে ক্রম মানে তাহলে হবে প্লাস, অর্থাৎ i j, j k, k i এর ক্রস গুণন হলো প্লাস, অর্থাৎ i j হলো, এগুলোর প্রতিপাদন আছে, i j হলো k, j k হলো i, k i হলো j। আবার j i উল্টা মাইনাস, k j মাইনাস, আবার i k মাইনাস, মাইনাসের j, মাইনাসের k, মাইনাসের i। এগুলি আমাদের অবজেক্টিভে আসে। আচ্ছা, এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা আলোচনা করব, আচ্ছা ভেক্টর তিনটি একই সমতলে, অর্থাৎ তিনটা ভেক্টর দিয়ে দিল, তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত, এটা আবার 3 নম্বরের জন্য আসে। তো একই সমতলে থাকার শর্ত হলো কি? a ডট b ক্রস c ইকুয়াল যদি 0 হয়, আবার b ডট c ক্রস a ইকুয়াল 0, আবার c ডট a ক্রস b ইকুয়াল যদি 0 হয়। অর্থাৎ এই কন্ডিশনগুলি যদি অ্যাপ্লাই ফলো করে তাহলে আমাদের বলা যাবে যে ভেক্টর তিনটি সমতলীয়। অর্থাৎ p ক্রস c এর সাথে যদি a ডট গুণনের মান 0 হয়, বা c ক্রস a এর সাথে যদি b এর ডট গুণনের মান 0 হয়, বা a ক্রস b এর সাথে যদি c ডট গুণনের মান 0 হয়, তাহলে ভেক্টর তিনটি একই সমতলীয় থাকবে। এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হলো নতি, অর্থাৎ
কোনো স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে কি গ্রেডিয়েন্ট। ফাই আমরা যখন পড়ছিলাম তখন গ্রেডিয়েন্ট অফ ফাই পড়ছিলাম, ফাই কিন্তু স্কেলার রাশি ছিল। স্কেলার রাশিকে যখন আমরা এখানে গ্রেডিয়েন্ট করা হতো তখন স্কেলার রাশিটাকে ভেক্টর রাশিতে পরিণত করে, কে গ্রেডিয়েন্ট পরিণত করে। আচ্ছা, গ্রেডিয়েন্ট হচ্ছে নতির মাত্রা। এটি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি, একটি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। উক্ত ভেক্টর রাশির মান ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান। এগুলি অবজেক্টিভের জন্য, তবে মূলত মাথায় রাখবা যেটা গ্রেডিয়েন্ট কিন্তু স্কেলার রাশিটাকে ভেক্টর রাশিতে পরিণত করে। আর ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স হচ্ছে অপসারিতা। অপসারিতা মানি সে এইখানে আমাদের ভেক্টর রাশিটাকে সে স্কেলার রাশিতে পরিণত করে, ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে পরিণত করে। যেমন অপসারিতা মানে হচ্ছে এরকম, যেমন এই যদি একটা রাস্তা বিবেচনা করি, এই যে এইটা হলো অপসারিতা, এই যে আমরা যদি এইভাবে আলোচনা দিই, এইভাবে দেই, তাহলে এইগুলি হচ্ছে অপসারিতা। এখানে এটা হলো ডাইভারজেন্স, অর্থাৎ ডাইভারজেন্স অফ বি, এখানে এটা হবে পজিটিভ। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো ঘনত্বটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, প্রসারিত হচ্ছে, এই ক্ষেত্রে প্রসারিত হচ্ছে। তোমাদের এই এটা অনেকবার পরীক্ষায় এই আকারে আসছিল, এই যে এইভাবে আসছিল, এই নিচের কোণটি পজিটিভ নির্দেশ করে, বা এটা যাহা এই চিত্র তাহা এই চিত্র। এই চিত্রের ক্ষেত্রে ডাইভারজেন্স অফ বি এর মান কি, পজিটিভ। আবার যদি আমরা এইভাবে বিবেচনা করি, এই যে এইখান দিয়ে প্রবেশ করতেছে, এই দিক দিয়ে বের হচ্ছে, এই দিক দিয়ে বের হচ্ছে এটাকে, তাহলে এটা এই যে এটা হচ্ছে সংকোচন, এটা হচ্ছে প্রসারণ, এটা হচ্ছে সংকোচন। এই ক্ষেত্রে ডাইভারজেন্স অফ ভি এর মান হবে নেগেটিভ। আবার এটাকে আমরা এইভাবে বিবেচনা করতে পারি, এই যে সংকোচন হচ্ছে এই ক্ষেত্রে সংকোচন হচ্ছে। পরীক্ষায় প্রশ্ন আসে এটার বৈশিষ্ট্য কোনটা, এটার বৈশিষ্ট্য হলো ডাইভারজেন্স অফ বি এর মান পজিটিভ, আর এটার বৈশিষ্ট্য কোনটা, এটার বৈশিষ্ট্য হলো ডাইভারজেন্স অফ বি এর মান হলো নেগেটিভ। এই ক্ষেত্রে প্রসারণ হচ্ছে, এই ক্ষেত্রে সংকোচন হচ্ছে, এই ক্ষেত্রে ঘনত্ব হ্রাস পাচ্ছে, আর এই ক্ষেত্রে কি হচ্ছে, ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এখন আসো ডাইভারজেন্স অফ যদি জিরো হয় তখন কি হবে, সলিনয়েডাল। যেমন সলিনয়েডাল হওয়ার শর্ত কোনটি, সলিনয়েডাল বা চৌম্বকৃতি। যেমন দেখো একই অবস্থা, এখানে যা এইখানে তা। যেমন আমরা যদি একটা পাইপের বিবেচনা করি, দুই প্রান্ত একই বিশিষ্ট যদি আমরা পাইপ বিবেচনা করি, তখন এটার ক্ষেত্রে হবে এরকম, ডাইভারজেন্স অফ বি ইকুয়াল কত, বি না বললে তুমি এ বলতে পারো, বি বলতে পারো, সি বলতে পারো, যা খুশি তা বলতে পারো। আমি জাস্ট উদাহরণ দিলাম, ডাইভারজেন্স অফ বি ইকুয়াল 0 মানে কি হবে, সলিনয়েডাল, সলিনয়েডাল বা চৌম্বকৃতি, সলিনয়েডাল বা চৌম্বকৃতি। আচ্ছা, তার মানে বোঝা গেল এখানে আগত ফ্লাক্স আর নির্গত ফ্লাক্স কি সমান থাকে এই ক্ষেত্রে। আর ওই ক্ষেত্রে প্রসারণের ক্ষেত্রে আগত ফ্লাক্স, নির্গত ফ্লাক্স, এবং সংকোচনের ক্ষেত্রে আগত ফ্লাক্স, নির্গত ফ্লাক্স সমান থাকে না, এক ক্ষেত্রে বেশি হয়, এক ক্ষেত্রে কম হয়। আচ্ছা, এরপর আসো কার্ল। কার্ল মানে হলো ঘূর্ণন, কার্ল মানে ঘূর্ণন, গ্রেডিয়েন্ট মানে নতি, ডাইভারজেন্স মানে অপসারিতা, কার্ল মানে হলো ঘূর্ণন। কার্ল কিন্তু ভেক্টর রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে, ভেক্টর রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে। যেমন কার্লের ক্ষেত্রে কি হয়, কার্ল অফ এ, অর্থাৎ কার্ল অফ এ ইকুয়াল যদি 0 হয়, আবার কার্ল অফ এ ইকুয়াল ইজ নট ইকুয়াল যদি 0 হয়। আচ্ছা, কার্ল অফ এ অর্থাৎ কার্লের মাত্রা এখানে, অর্থাৎ আমাদের এখানে অঘূর্ণনশীল। যেমন দেখো কার্লের মান 0 নয়, 0 নয় মানে হলো তার একটা মান আছে, হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে। 0 নয় তার মানে সে আমাদের এই যে কার্লের মান যেটা আছে, আচ্ছা এখানে কার্লের মান যেটা আছে সেটা হচ্ছে কার্ল অফ এ এর মান হচ্ছে কত, 0 নয়। 0 নয় মানে কার্লের একটা মান আছে, কার্লের মান হয় পজিটিভ হতে পারে না হয় নেগেটিভ হতে পারে। যেমন আমরা যদি এভাবে বিবেচনা করি যে কার্ল অফ এ এর মান আসলো পজিটিভ, আচ্ছা আবার কার্ল অফ এ এর মান আসলো মনে করো নেগেটিভ। পজিটিভ যদি হয় এটা ঘুরবে এন্টি ক্লকওয়াইজ, ঘূর্ণনটা হবে এন্টি ক্লকওয়াইজ, আর নেগেটিভ যদি হয় ঘূর্ণনটা হবে ক্লকওয়াইজ। আচ্ছা, তো এখানে যেটা হলো কার্ল অফ এ ইকুয়াল
হলো এর মান যদি পজিটিভ হয় মানে হলো শূন্য হওয়া না, শূন্য না। পজিটিভ যখন হবে তখন ঘূর্ণনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর যদি নেগেটিভ হয় ঘূর্ণন হবে ক্লকওয়াইজ। আচ্ছা, নেগেটিভ হলে ঘূর্ণন হবে ক্লকওয়াইজ। তার মানে জিরো যদি হয় তাহলে সেটাকে, জিরো না হলে অর্থাৎ কার্ল অফ এর মান যদি জিরো না হয় তখন সেটাকে বলবো আমরা ঘূর্ণনশীল। ঘূর্ণনশীল মানে হলো অসংরক্ষণশীল। ঘূর্ণনের মান পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে কার্লের মান। যদি পজিটিভ হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, যদি নেগেটিভ হয় তাহলে ক্লকওয়াইজ ঘুরবে। আর যদি কার্ল অফ এর মান শূন্য হয় মানে হচ্ছে ঘূর্ণন নাই। শূন্য হয় মানে হচ্ছে ঘূর্ণন নাই। ঘূর্ণন নাই মানে হচ্ছে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে হচ্ছে সংরক্ষণশীল। আর ঘূর্ণনশীল এটা হচ্ছে ঘূর্ণনশীল। ঘূর্ণনশীল মানে হচ্ছে অসংরক্ষণশীল। আচ্ছা, এরপরে আসো অপারেটরের মধ্যে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নের কোনটি অপারেটর। যেমন এগুলি হলো অপারেটর: ddx, root over of, square, cube, ln, sin, cos, tan। যেমন এগুলি হচ্ছে অপারেটর। আমরা জানি অপারেটর হচ্ছে একটা গাণিতিক ক্রিয়া যার নিজের কোনো মান নাই, অন্য রাশির পূর্বে বসলে ওই রাশির মানের পরিবর্তন করে, সেটাকে বলা হয় অপারেটর। এখন এই যে মনে করি স্কোয়ার, কিউব, আমি যদি স্কোয়ারটাকে 2 এর উপরে বসাই তাহলে হবে 4, যদি আমি 3 এর উপরে বসাই তাহলে হবে 9, তার মানে স্কোয়ার। এগুলি হচ্ছে অপারেটর। আমি যদি কিউব 5 এর উপরে যদি কিউব বসাই, 5 5 25, 5 25 125, আবার 3 এর উপরে যদি বসাই আমি 3 3 27, তার মানে এগুলি হলো অপারেটর। আচ্ছা, সাইন, যেমন মনে করো সাইন 90 মান হলো 1, আবার cos 90 মান হলো 0। তাই দেখো এখানে সাইন হলো অপারেটর। পরীক্ষা প্রশ্ন আসে নিম্নের কোনটি অপারেটর, সাইন নাকি সাইন থিটা? দেখো আমার অপারেটর কিন্তু সাইন থিটা না, এটা কিন্তু অপারেটর না। অপারেটর হলো এটা, সাইন হলো অপারেটর। অর্থাৎ সাইন, cos, tan, log এগুলি, ln এগুলি হচ্ছে অপারেটর, রুট স্কয়ার। আচ্ছা, এই যে ddx, এই ddx ও কিন্তু একটা অপারেটর। এটাকে বলা হয় ব্যবকলনীয় অপারেটর। এখানে যে ddx টা আসছে, এই ddx টা হচ্ছে ব্যবকলনীয় অপারেটর। এটা আবার আরেকটা আছে del del x, এটাকে আবার তোমাদের বইতে বাকাডি বলা হয়েছে। তাহলে এই যে ddx, এটাকে বলা হয় পূর্ণ ব্যবকলন। এটা থাকা মানে হলো পূর্ণ ব্যবকলন, আর del del x মানে হলো আংশিক ব্যবকলন। তাহলে এটা হলো ddx মানে পূর্ণ ব্যবকলন, এটা হলো আংশিক ব্যবকলন। পূর্ণ ব্যবকলন, আংশিক ব্যবকলন তোমরা এগুলি হায়ার মধ্যে করছো বা ভেক্টরের যখন অঙ্ক করছো এটা দিয়ে, তখন আমরা তোমরা এগুলি নিয়ে আলোচনা করছো। এটার আরেকটা নাম হলো ব্যবকলনীয় অপারেটর। আচ্ছা, এরপরে আসো ভেক্টর অপারেটর। যেমন এই যে নেপলা, এটাকে বলা হয় ভেক্টর অপারেটর। যেমন i del del x প্লাস j del del y প্লাস k del del z। তাহলে i del del x, j del del y, k del del z, এটা হলো ভেক্টর অপারেটর বা নেপলা। যেমন এটাকে বলা হয় লাপ্লাসিয়ান অপারেটর। যেমন del স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি del ডট dat, এভাবে লিখতে পারি। এটাকে বলা হয় লাপ্লাসিয়ান অপারেটর, লাপ্লাসিয়ান অপারেটর। আচ্ছা, এরপরে আসো কি বললো যে p ডট q ইকুয়াল মাইনাসের pq। p ডট q ইকুয়াল মাইনাসের pq হলে কি বোঝায় হচ্ছে PQ পরস্পর সমান্তরাল এবং বিপরীত, পরস্পর সমান্তরাল এবং বিপরীত। যেমন দেখো এটাও কিন্তু সমান্তরাল, এটাকে বলা হয় সমমুখী সমান্তরাল। আবার এটাও কিন্তু সমান্তরাল, এটাকে বলা হয় বিপরীতমুখী সমান্তরাল বা বিমুখী সমান্তরাল। তো PQ ইকুয়াল মাইনাস, তার মানে মাইনাস মানে হবে এটা। আচ্ছা, এরপরে আসো বললো যে xy সমতলে, ঠিক আছে, 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বললো যে xy সমতলে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরের দৈর্ঘ্য কত? ভেক্টরের দৈর্ঘ্য কত? কোন সমতলে? xy সমতলে। xy সমতলে ভেক্টরের দৈর্ঘ্য কত? তার মানে xy সমতলে যদি হয়, খেয়াল করো xy সমতলে বের করতে বলছে ij। আচ্ছা, এখন xy সমতলে যখন হবে x, তাহলে x অক্ষ বরাবর কোনটা? এটা। y অক্ষ বরাবর কোনটা? এটা। আমরা যদি ত্রিমাত্রিক বিবেচনা করি তাহলে এটা x অক্ষ,
এটা y অক্ষ, এটা z অক্ষ, তাহলে এটা হবে i, এটা হবে j, এটা হবে k। তাহলে x অক্ষ বরাবর হলো i, y অক্ষ বরাবর হলো j। তখন দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, মান যা আসে তা। যদি আমাদের এখানে y z তল বরাবর বলতো তাহলে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার। যদি আমার x z বলতো তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার হতো। আচ্ছা, এরপরে হলো দুটি সমান ভেক্টর হতে শূন্য ভেক্টর পেতে হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হতে হবে? যেমন দুইটি ভেক্টর থেকে যদি আমরা শূন্য পাই, যেমন a একটা ভেক্টর, a এর বিপরীত ভেক্টর, যেমন মনে করো a ভেক্টর, এটা হবে মাইনাস a ভেক্টর, তখনই আমরা কেবল এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে শূন্য পাবো। অর্থাৎ দুইটা ভেক্টরের যদি সমষ্টি করি আমরা, তাহলে এটার মান আসবে শূন্য। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো দুটি সমান ভেক্টর হতে শূন্য ভেক্টর পেতে হলে মধ্যবর্তী কোণ কত হতে হবে? আর এখানে মধ্যবর্তী কোণ কত? এখানে মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আচ্ছা, এরপরে হলো a ও a এর বিপরীত ভেক্টরের লব্ধির মান। a ও a এর বিপরীত ভেক্টরের লব্ধির মান শূন্য। এটা মাত্র দেখাইছি a এবং a এর বিপরীত ভেক্টর, অর্থাৎ a প্লাস মাইনাসের a। দুইটা ভেক্টর যদি মান সমান হয়, যদি দিক ভিন্ন হয়, তাদের লব্ধি হবে এখানে শূন্য। আচ্ছা, এরপরে আসো বিনিময় সূত্র। যেমন এগুলি পরীক্ষায় আসে a প্লাস b ইকুয়াল হলো b প্লাস a। আচ্ছা, সংযোগ সূত্র হলো a প্লাস b প্লাস c ইকুয়াল হলো a প্লাস b প্লাস c। আচ্ছা, a প্লাস b প্লাস হয়েছে। তাহলে বর্তন সূত্র m ইন্টু a প্লাস b ইকুয়াল হলো m ইন্টু a প্লাস m ইন্টু b। তাহলে প্রথমটা হলো বিনিময় সূত্র, পরেরটা হলো সংযোগ সূত্র, পরেরটা হলো বর্তন সূত্র। তো এই যদি অংশগুলি আমরা যদি আমরা ভালোভাবে নিতে পারি, তাহলে এখান থেকে পরীক্ষা আসলে আমরা অবজেক্টিভ অ্যান্সার করতে পারবো। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ভেক্টরের যে গাণিতিক সমস্যাগুলি আছে, এমসিকিউর মধ্যে যে গাণিতিক সমস্যাগুলি আসছে পরীক্ষায়, বিভিন্ন সময় আসছে বা বিভিন্ন সময় আসতে পারে, এইরকম কিছু সমস্যা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। যেমন আমাদের এটা একটা প্রশ্ন দিল, এটা একটা বোর্ডে আসছে প্রশ্নটা এরকম, যে এটা একটা ব্লক দেওয়া আছে, এখানে এরকম একটা ব্লক দেওয়া আছে, এখানে 6 নিউটন বলে টানা হইতেছে, এটা হলো 6 নিউটন, এই যে এটা হলো কোণ হলো 60 ডিগ্রি। আচ্ছা, এইরকম একটা চিত্র দেওয়া আছে এবং বলা আছে যে 6 নিউটনের ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্রানুযায়ী টানা হচ্ছে। তার মানে এই বস্তুটা হলো 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্রানুযায়ী টানা আছে। বস্তুটির আপাত ওজন কত? প্রশ্নটা হচ্ছে যে বস্তুটির আপাত ওজন কত। তো আপাত ওজন যেহেতু এখানে টানা হচ্ছে, এখানে আমরা জানি যার সাথে কোণ সৃষ্টি করে সেটা কার উপাংশ? সেটা হলো কসের উপাংশ। তো আমরা খুব সহজেই বলতে পারি যে ডব্লিউ কস থিটা। তো যার সাথে কোণ সৃষ্টি করে সেটা হলো কসের উপাংশ। এখানে ডব্লিউর মান কত? ডব্লিউ হলো 6, কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি। তার মানে হলো আমরা বলতে পারি কস 60 ডিগ্রি মানে হলো কত? হাফ। তার মানে এটা হলো 3 নিউটন, অর্থাৎ আপাত ওজনের মান 3 নিউটন। পরের প্রশ্নে বলছে যে ভেক্টর এ এর উপাংশ হচ্ছে ax এর মান দিয়ে দিছে 10.5, ay এর মান দিয়ে দিছে 15.2। ভেক্টরটির মান কত? কি দিছে আমাদের এখানে? ax ইকুয়াল দিছে 10.5, ay এটা দিল আমাদের 15.2। বলছে কি ভেক্টর a এর উপাংশ হচ্ছে ax এর মান হলো 10.5, ay এর মান হলো 15.2। তো ভেক্টরটির মান কত? আমরা জানি সাধারণত এটা যদি একটা a ভেক্টর বিবেচনা করি, a ভেক্টরের উপাংশ কয়টা? দুইটা, একটা হলো ax, একটা হলো কত? ay।
এই দুটো উপাংশের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? দুটো উপাংশের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে থিটার মান পেয়ে গেলাম। থিটার মান হলো 90 ডিগ্রি। এটা হলো a ভেক্টর। আচ্ছা, তো আমরা এখান থেকে মান যদি বের করি r ইকুয়াল রুট ওভার অফ a স্কয়ার x প্লাস a স্কয়ার y প্লাস 2ax ay cos থিটা। আচ্ছা, তো আমাদের এখান থেকে মান যদি বসাই আমরা ax এর মান হলো 10.5 স্কয়ার প্লাস 15.2 স্কয়ার প্লাস 2 ইনটু 10.5 ইনটু 15.2 দুই। আচ্ছা, এই 15.2 cos কত ডিগ্রি? cos 90 ডিগ্রি। তো আমাদের এখান থেকে মান আসলো 18.5। আর এর মান চলে আসছে আমাদের 18.5। বেসিকটা মাথায় রাখতে হবে যে দুটো উপাংশ যে বিভক্ত হলো তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই বেসিকটা মাথায় রাখলে আমরা এভাবে আমাদের ভেক্টর দেওয়া থাকলে আমরা উপাংশগুলি বের করতে পারবো, বা উপাংশ দেওয়া থাকলে আমরা ভেক্টর বের করতে পারবো। আচ্ছা, আসো পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা হলো যে ভেক্টর a এবং b এর উপাংশ সমূহ নিম্নরূপ। যেমন বলা আছে যে ax ইকুয়াল 5.1, bx ইকুয়াল মাইনাসের 2.6, আবার ay ইকুয়াল মাইনাসের 5, by ইকুয়াল মাইনাসের 4.3। হ্যাঁ, ax ইকুয়াল 5.1, bx ইকুয়াল মাইনাসের 2.6, ay ইকুয়াল মাইনাসের 5, by ইকুয়াল মাইনাসের 4.3। এখানে বলল কি ভেক্টর a এবং b এর উপাংশ সমূহ নিম্নরূপ, যেটা বোর্ডে লেখা আছে। বলছে a ভেক্টর প্লাস b ভেক্টরের মান কত? a ভেক্টর প্লাস b ভেক্টরের মান কত? আমাদের প্রশ্নটা হলো এরকম যে a প্লাস b মডুলাস অফ a প্লাস b এর মান কত? তার মানে এইগুলি দেওয়া আছে, দিয়ে বললো যে a প্লাস b এর মান কত। তো আমরা প্রথমে যদি a ভেক্টরটাকে সাজাই, কিভাবে সাজাতে পারি? ax ইকুয়াল আমরা লিখতে পারি 5.1 i ক্যাপ ax, আর এটা হলো ay, তার মানে মাইনাসের 5 j ক্যাপ, মাইনাসের 5 j ক্যাপ। আবার যদি আমরা b আচ্ছা ax এটা হবে এরকম a ভেক্টর হবে, এটা হবে a ভেক্টর। যেহেতু এখানে উপাংশগুলি দিয়ে দিয়েছে, এটা কিন্তু ভেক্টর না, এগুলো হচ্ছে উপাংশগুলি দিয়ে দিয়েছে আমাদের এখানে। অর্থাৎ এটা হলো ax, এটা হলো ay, তার মানে দ্বিমাত্রিক। তাহলে a ভেক্টরটা এখানে দ্বিমাত্রিক। ঠিক একইভাবে b ভেক্টর ইকুয়াল কি হবে? b ভেক্টর ইকুয়াল হবে মাইনাসের 2.6 i ক্যাপ মাইনাসের 4.3 j ক্যাপ। আচ্ছা, তখন আমরা a প্লাস b বের করব। তাহলে a প্লাস b যদি আমরা করি, তো a প্লাস b যদি আমরা করি তাহলে আমরা লিখব হচ্ছে 5.1 i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ প্লাস মাইনাসের 2.6 i ক্যাপ মাইনাসের 4.3 j ক্যাপ। আচ্ছা, তো এখন i এর সাথে i এর যোগ, j এর সাথে j এর যোগ। এখান থেকে আমাদের মান আসবে হচ্ছে 2.5 i ক্যাপ মাইনাসের 9.3 j ক্যাপ, মানে i এর সাথে i, j এর সাথে j। আচ্ছা, দুইটা মাইনাসের, এখানে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস হয়ে গেল। এখন আমরা ভেক্টরের যোগফল পেয়ে গেছি। এখন তার কি বের করতে বলছে? মডুলাস, অর্থাৎ মান বের করতে বলছে। তার মানে আমরা লিখব মডুলাস অফ a প্লাস b ইকুয়াল রুট ওভার অফ 2.5 স্কয়ার প্লাস মাইনাসের 9.3 স্কয়ার ইকুয়াল হলো 9.63, অর্থাৎ এটার মান চলে আসলো হচ্ছে 9.63। ধন্যবাদ। দেখো এগুলি, এই সকল অঙ্ক এগুলি কিন্তু অবজেক্টিভের জন্য আসতেছে। আচ্ছা, পরের প্রশ্ন। বলছে যে ABC সমবাহু ত্রিভুজ, ABC সমবাহু ত্রিভুজে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, যেহেতু সমবাহু ত্রিভুজ, তো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের প্রত্যেকটা কোণ এখানে মানগুলি কত হয়ে যাবে? 60 ডিগ্রি হবে।
তাহলে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে, কিন্তু 60 ডিগ্রি হবে না। হতো যদি ভেক্টর না হতো তাইলে হতো, যেহেতু এখানে ভেক্টর এই কারণে আর 60 ডিগ্রি এটা হবে না। খেয়াল করো এই যে কিউটা, কিউ দিক কোন দিকে? কিউ দিক হচ্ছে এই দিকে, কিউ দিক হচ্ছে এই দিকে। তাহলে খেয়াল করো কিউ দিক যদি এই দিকে হয়, এই দিকে হলো কিউ দিক, আর আর এর দিক কোন দিকে? এই দিকে। তাহলে একটা ভেক্টর হচ্ছে এইটা আর একটা ভেক্টর এইটা, মধ্যবর্তী কোণ হবে এই যে এইটা। তাহলে পুরো ভেক্টরটা কত? পুরোটা হবে 180, এই জায়গাটা হবে 60, এই জায়গাটা যদি 60 হয় এটা হবে 120 ডিগ্রি। অর্থাৎ কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। পরের প্রশ্ন, আচ্ছা এটা হলো আমাদের পরের প্রশ্ন। বলা আছে যে নিজ চিত্রে ভেক্টর এ এবং বি এক্স ওয়াই অক্ষে দেখানো আছে সি ইকুয়াল, অর্থাৎ সি ইকুয়াল এ প্লাস বি এর মান কত? অর্থাৎ ভেক্টর সি ইকুয়াল এ প্লাস বি এর মান কত? মান বের করতে বলছে। তাহলে আমরা যদি মান বের করি, মান নির্ণয়, লব্ধির মান নির্ণয় সূত্র কি? আর ইকুয়াল রুট ওভার অফ বি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2b কিউ cos আলফা। আমাদের এখানে আমরা যদি একটাকে বি ধরি, একটাকে যদি আমরা কিউ ধরি, তাহলে আমরা লিখতে পারি কত? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে বি ধরলাম এটাকে, কিউ ধরলাম এটাকে, তাহলে 6.9 স্কয়ার প্লাস 13.4 স্কয়ার প্লাস 2 ইনটু 6.9 ইনটু 13.4 cos আলফা। এই আলফার মান কত ডিগ্রি? এই আলফার মান, তাহলে একটা ভেক্টর এ এর দিকে আর একটা ভেক্টর বি এর দিকে, আলফার মান হবে এই অংশটা, অর্থাৎ 54 প্লাস 43, তার মানে এই আলফার মান হবে 97, অর্থাৎ এই আলফার মান হবে 97। খেয়াল করো একটা ভেক্টর এই দিকে একটা ভেক্টর এই দিকে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হলো আলফা, তাহলে এই আলফার মান হবে 97। এখান থেকে আমরা মান বসালে মান আসবে হচ্ছে আর ইকুয়াল 14.3। আচ্ছা পরের প্রশ্ন, পরের প্রশ্ন হলো যেমন মনে করো এখানে দিল এইভাবে যে এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আচ্ছা বললো কি চিত্রে দুটি ভেক্টর এ ও বি, এদের প্রত্যেকের মান 5 একক, এদের প্রত্যেকের মান 5 একক, এদের মধ্যাকার কোণ 60 ডিগ্রি। a মাইনাস বি নির্ণয় করো, অর্থাৎ a মডুলাস অফ a মাইনাস বি নির্ণয় করতে বলছে। মডুলাস অফ a মাইনাস বি ইকুয়াল হোয়াট? প্রত্যেকের মান কত একক বলছে? প্রত্যেকের মান 5 একক, এবং মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। আচ্ছা তাহলে a মাইনাস বি নির্ণয় করতে বলছে। তো আমাদের এখানে সূত্রটা কি হবে? আমাদের এখানে সূত্রটা হবে মডুলাস অফ a মাইনাস বি, লব্ধি নির্ণয় সূত্রটাই, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, রুট ওভার অফ 5 একক করে, তাহলে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 2 ইনটু 5 ইনটু 5 cos 60 ডিগ্রি। আবারও বলতেছি মূলত লব্ধি নির্ণয়ের সূত্রটাই আমরা জানি যে আর ইকুয়াল রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, যাহা আর তাহাই হলো এই মডুলাস অফ a মাইনাস বি। যেহেতু এখানে মাইনাস এই কারণে এখানে মাইনাস, প্লাস হলে এখানেও কি হতো? প্লাস হতো। তাহলে এখান থেকে মান আসবে হচ্ছে 5। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বললো এরকম যে সমমানের দুটি বলের লব্ধির মান, সমমানের দুটি বলের লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত? বল দুটির মধ্যবর্তী কোণ কত? অর্থাৎ আলফা এর মান চাইছে এখানে। তো সমমানের দুটি বলের লব্ধি, তাহলে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর, আচ্ছা সরি পি ইকুয়াল পি কিউ ইকুয়াল পি, সমমানের যেহেতু যাহা পি তাহা কিউ, যেহেতু সমমান, যেহেতু সমমান তার মানে পি এর মান কিউ আবার কিউর মান পি। বলছে কি লব্ধি যে কোনো একটি অর্ধেক হলে, লব্ধিকে প্রকাশ করা আর দ্বারা যে কোনো একটি অর্ধেক, ধরে নিলাম p/2, তোমরা চাইলে q/2 লিখতে পারতা। মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফার মান বের করতে বলছে। তো আমরা জানি সূত্র আর স্কয়ার ইকুয়াল p স্কয়ার প্লাস
স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p cos আলফা। তাহলে এখানে আসবে হচ্ছে কত পি স্কোয়ার বাই 4, পি স্কোয়ার বাই 4 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা। তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 4 ইকুয়াল 2p স্কোয়ার কমন নিলে 1 প্লাস cos আলফা। আচ্ছা, তাহলে এখানে পি স্কোয়ার কাটা, এটা হবে 1/8 ইকুয়াল 1 প্লাস cos আলফা। আমরা এখান থেকে মূলত কার মান বের করব? আমরা এখান থেকে মূলত আলফার মান বের করব। তাহলে cos আলফা ইকুয়াল 1/8 মাইনাস 1, 1/8 মাইনাস 1। তাহলে cos আলফা ইকুয়াল হবে মাইনাসের 0.875। তাহলে আলফা ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাসের 0.875, 0.875। তাহলে মান চলে আসবে 151.04 ডিগ্রি। বিশাল অঙ্ক অবজেক্টিভের জন্য আসলো। ধন্যবাদ। আমাদের পরের প্রশ্ন হলো এরকম যে এটা হলো 5 নিউটন, এটা হলো 4 নিউটন, এদিকে হলো x, এদিকে হলো y, এটা হলো p। আমাদের এইখানে বলছে যে উদ্দীপক অনুযায়ী অর্থাৎ চিত্র অনুযায়ী y অক্ষ বরাবর বলের মান কত। এই y অক্ষ বরাবর বলের মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা যদি এইখানে দেখো একটা ত্রিভুজ পাই, কিন্তু আমরা যদি এখানে নাম দেই, এটা q দিলাম, আমাদেরকে বের করতে বলছে y অক্ষ বরাবর বল কত। তাহলে আমরা লিখলাম যে ত্রিভুজ OPQ হতে পাই অতিভুজ স্কয়ার, এটা কোণ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 2p স্কয়ার ইকুয়াল pq স্কয়ার প্লাস 2q স্কয়ার। তাহলে আমরা মূলত pq এর মান বের করব। pq ইকুয়াল হলো pq স্কয়ার ইকুয়াল হলো 2p স্কয়ার মাইনাস 2q স্কয়ার। তো 2p মানে কত 5 স্কয়ার, 2q মানে হলো 4 স্কয়ার। তার মানে এইখানে হলো 5 5 25, 4 16, তার মানে হলো 9 pq স্কয়ার। তার মানে pq ইকুয়াল হলো 3 নিউটন। দেখো এই pqটা এই y অক্ষের সমান্তরাল, যাহা pq এর মান তাহাই হবে y অক্ষের মান, অর্থাৎ y অক্ষ বরাবর বলের মান হলো 3 নিউটন। ধন্যবাদ। পরের প্রশ্ন, একটি উড়োজাহাজের বেগ 80 কিলোমিটার পার আওয়ার, এর দিক উত্তর দিকে, একই উচ্চতায় বাতাস 40 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং জাহাজের প্রকৃত বেগ কত। আমরা যদি চিত্রটা আঁকি, এভাবে যদি চিত্রটা আঁকি, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, উড়োজাহাজের বেগ কত 80 কিলোমিটার। আচ্ছা 80 কিলোমিটার, তাহলে এই দিকে হলো 80 কিলোমিটার পার আওয়ার। একই উচ্চতায় বাতাস 40 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে এই দিকে প্রবাহিত হচ্ছে কত বেগে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। বলছে উড়োজাহাজের প্রকৃত বেগ কোনটি, অর্থাৎ এখানে আমরা তার লব্ধি বেগটা বের করলে হবে। তাহলে r ইকুয়াল রুট ওভার অফ p স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস 2pq cos আলফা। আলফা কত, এই দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা মান বসাই দিলে হয়ে যাবে, যে কোনো একটাকে pq ধরি, তাহলে 40 স্কয়ার প্লাস 80 স্কয়ার প্লাস 2 * 40 * 80 * cos 90 মানে 0। তাহলে আমাদের এইখানে 2 * 80 * 40 * cos 90 মান চলে আসলো 89.44 কিলোমিটার পার আওয়ার। এটা হলো তার লব্ধির মান। ধন্যবাদ।
আচ্ছা, আমাদের পরের প্রশ্ন হলো এরকম যে এই পুরাটার মান হলো 90 ডিগ্রি, এদিকে দেওয়া আছে এটা একটি প্রশ্ন বললো যে 60 কিলোমিটার পার আওয়ার, এদিকে দেওয়া আছে 70 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তো বলছে যে চিত্রের লব্ধি কত, এটা হচ্ছে লব্ধি, এই অক্ষটা হচ্ছে লব্ধি উ এ বি সি। আমাদেরকে এই চিত্রের মধ্যে বলছে যে লব্ধি কত, লব্ধি মানে হচ্ছে উ এ বরাবর যেটা সেটাই হচ্ছে তার লব্ধি। তো লব্ধি সূত্র আমরা যদি লব্ধি বেগ নির্ণয় সূত্র আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p q cos আলফা, এখানে আমাদের আলফা কত 90, পি এর মান 60 ধরো, কিউ এর মান 70 ধরো, তো এখান থেকে আমরা লব্ধিটা বের করে ফেলতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা লব্ধিগুলি বের করতে পারবো। আসলে এইরকম আরেকটা করি আমরা, এটা হলো 60 ডিগ্রি, তাহলে এটা হবে 30 ডিগ্রি, এ বিন্দু বি বিন্দু ওয়াই অক্ষ এক্স অক্ষ ও বিন্দু এটা হলো 3। আচ্ছা, এটা উদ্দীপক বলছে এ ভেক্টর x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ সৃষ্টি করে। আমরা এটাকে এ ভেক্টর বিবেচনা করি, এ ভেক্টর x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, y উপাংশের মান 3 একক হলে, অর্থাৎ এই বরাবর উপাংশের মান 3 একক হলে x অক্ষ বরাবর উপাংশের মান কত, x অক্ষ বরাবর উপাংশের মান বের করতে বলছে। আচ্ছা, মূলত এটা হচ্ছে এরকম, তাহলে এটা হচ্ছে এ একটা ভেক্টর, এটা যদি আমরা বাদ দেই মূলত চিত্রটা হবে এরকম যে এ ভেক্টর x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ সৃষ্টি করলো, y অক্ষ বরাবর উপাংশের মান 3 একক, তাহলে x অক্ষ বরাবর উপাংশের মান কত সেটা বের করতে বলছে। তো আমরা যদি এখানে একটা লম্ব টানি তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাই, ত্রিভুজ আমরা যদি নাম দেই, এটা হলো এ ভেক্টর, এটা দিলাম পি বিন্দু, এটা দিলাম কিউ বিন্দু, তাহলে ত্রিভুজ ও পি কিউ হতে পাই, এটা কোণ, এটা লম্ব, এটা ভূমি, এটাও ত্রিভুজ, তার মানে tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত পি কিউ আর ভূমি হচ্ছে ও কিউ। আমরা মূলত কিউ পির মান বের করব বা পি কিউর মান আমরা বের করব, তাহলে আমরা কি লিখতে পারি, ই কিউ ইকুয়াল ও কিউ tan থিটা, ও কিউ কত, ও কিউ হলো এই যে ও কিউ হলো 3 tan থিটা, থিটার মান কত ডিগ্রি, থিটার মান হলো 60 ডিগ্রি, তাহলে আমরা tan 60 ডিগ্রির মান যদি বসাই মান চলে আসবে 3√3 PQ। দেখো এই PQটা অর্থাৎ QPটা x অক্ষের সমান্তরাল, তার মানে QP এর মান যা হবে তা এই x অক্ষের মান তাই হবে, অর্থাৎ a ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ 3 একক, y অক্ষ বরাবর উপাংশ হবে আমাদের এখানে 3√3 একক। ধন্যবাদ। এরপরের অংশ, a ক্রস b ইকুয়াল a ডট b হলে এদের মধ্যবর্তী কোণ কত, a ক্রস b ইকুয়াল a ডট b হলে এদের মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ a ক্রস b ইকুয়াল a ডট b হলে এদের মধ্যবর্তী কোণ কত। তো এটা আমরা খুব সহজে করতে পারি, a ক্রস b মানে ab sin থিটা আর এটা মানে হলো ab cos থিটা। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, ab কাটা, তার মানে হলো sin থিটা বাই cos থিটা ইকুয়াল হলো 1, ইকুয়াল হলো tan থিটা ইকুয়াল 1, তাহলে tan থিটা ইকুয়াল যদি 1 হয়, 1 মানে হলো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল হবে 45 ডিগ্রি, অর্থাৎ এই থিটার মান 45 ডিগ্রি, এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি π/4। ধন্যবাদ। এরপরের চিত্রে আসো, দিল এভাবে, এটা হলো এ বি সি ডি। আচ্ছা, এদিকে যাচ্ছে এটা, এটা আসতেছে এদিকে, এটা হলো এইদিকে, এদিক বরাবর হলো আই ক্যাপ, এদিক বরাবর হলো জে ক্যাপ, এটা হলো ও বিন্দু। আচ্ছা,
আমাদের এখানে বলছে যে এ বি ভেক্টরের সঠিক রূপ কোনটি। এখানে একটা ক্লু দিয়ে দিছে, ক্লুটা হলো এ সি বরাবর হলো আই ক্যাপ, আবার বি ডি বরাবর হলো জে ক্যাপ। এ সি বরাবর হলো আই ক্যাপ, বি ডি বরাবর হলো এখানে আমাদের জে ক্যাপ। আচ্ছা, জে ক্যাপ বি ডি বরাবর, বি থেকে ডি এ দিকে আমাদেরকে বলছে কি, আমাদেরকে বলছে এ বি, এই এ বি ভেক্টরের সঠিক রূপ কোনটি। তো আমরা কিছুক্ষণ আগে যে ক্রমের ত্রিভুজের যে ক্রম আছে ওই ক্রম থেকে এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি, এই ক্রম থেকে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে এ বি প্লাস বি ইউ মাইনাসের এ ইউ ইকুয়াল 0। দেখো এটার এটা একই ক্রমে, কিন্তু এটা কিন্তু বিপরীত ক্রমে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত, এ বি ইকুয়াল এ ইউ মাইনাস বি ইউ। খেয়াল করো, এ ইউ আমার এসির মান হলো আই ক্যাপ, এসির মান যদি আই ক্যাপ হয় এউ তার অর্ধেক, তার মানে হবে আই ক্যাপ বাই 2। আবার বিডির মান যদি জে ক্যাপ হয় তাহলে বিউ তার অর্ধেক, তার মানে বিউর মান হবে কত, জে ক্যাপ বাই 2। তাহলে এ উর মান আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে আই ক্যাপ বাই 2 মাইনাস বিউ, এই বিউর মান লিখতে পারি আমরা জে ক্যাপ বাই 2। তার মানে এখানে হাফ কমন নিলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, তার মানে এটা হলো এ বি। তো আমরা এখান থেকে খুব সহজে এটা লিখতে পারি। ধন্যবাদ। তো আমাদের পরের প্রশ্নে বলল যে একজন ব্যক্তি 3.47 কিলোমিটার পূর্ব দিকে এবং 5.32 কিলোমিটার উত্তর দিকে হাঁটে। ব্যক্তিটি কত দূরত্ব অতিক্রম করে এবং ব্যক্তিটির সরণ কত? একজন ব্যক্তি আচ্ছা দেখো, আমরা এটা দিলাম উত্তর, এটা দিলাম পূর্ব, তাহলে এই দিকে যাচ্ছে কত কিলোমিটার, এই দিকে যাচ্ছে 3.47 কিলোমিটার, আর এই দিকে যাচ্ছে অর্থাৎ 5.32 কিলোমিটার। বলছে আমাদেরকে দূরত্ব বের করতে আর সরণ বের করতে। তো দূরত্ব আর সরণ যদি বের করি, দূরত্ব হবে সে টোটাল কত দূরত্ব অতিক্রম করলো, এটার সমষ্টি, তার মানে 5.32 প্লাস 3.47, তাহলে মান আসবে 8.79 কিলোমিটার। দেখো দূরত্ব মানে এই দিকের মোট অতিক্রান্ত দূরত্ব, এই দিকের মোট অতিক্রান্ত দূরত্ব, দুইটার যোগফলই হলো দূরত্ব। আর যদি সরণ বের করি, সরণ কিন্তু তার দিক আছে, এই যে মধ্যবর্তী কোণ হবে এখানে 90 ডিগ্রি, তখন সরণ হবে এইভাবে, সরণ ইকুয়াল রুট ওভার অফ 5.32 স্কয়ার প্লাস 3.47 স্কয়ার প্লাস 2 ইনটু 3.47 ইনটু 5.32 ইনটু cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তো এই মান পুরোটা 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে আসবে 6.35 কিলোমিটার। দেখো অনেক পার্থক্য, এটা হলো তার দূরত্ব, এটা হলো তার সরণ। ধন্যবাদ। আচ্ছা, আমাদের পরের অংশটা হলো যে এভাবে আসলো যে আই প্লাস জে ডট কে ক্যাপ ইকুয়াল কত, পরীক্ষায় প্রশ্ন আসলো আই প্লাস জে ডট কে ইকুয়াল কত। তো আমরা এটা করতে পারি কিভাবে, আই ডট কে প্লাস জে ডট কে। আচ্ছা, আমরা যদি এটা গুণ করি তো বিপরীত জাতীয় 0 প্লাস 0 ইকুয়াল হবে 0, 0 প্লাস 0 ইকুয়াল হবে 0। ধন্যবাদ। পরের প্রশ্ন আচ্ছা বললো যে এরকম পি ডট কিউ ইকুয়াল মাইনাসের পি কিউ হলে, পি ডট কিউ ইকুয়াল মাইনাসের পি কিউ হলে নিচের কোণগুলি সঠিক। তো এই ক্ষেত্রে কি হবে, পিউ কিউ পরস্পর সমান্তরাল, পিউ কিউ পরস্পর বিপরীতমুখী। কেন বিপরীতমুখী, যেহেতু এখানে মাইনাস দিছে। আচ্ছা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। কিভাবে, দেখো যেহেতু এখানে মাইনাস আছে, এটা এইদিকে এইটা এইদিকে, এটা যদি পি ধরো, এটাকে ধরবা তুমি কিউ, তাহলে আলফা হবে 180 ডিগ্রি। তাহলে এরা সমান্তরাল, এরা বিপরীতমুখী, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। পরের প্রশ্ন বলা হলো যে পি ও কিউ এর স্থানাঙ্ক, পি ও কিউ এর স্থানাঙ্ক, যেমন পি এর স্থানাঙ্ক হলো 3 - 2 1, আবার কিউ এর স্থানাঙ্ক হলো 3 -
-4 5 বলা হলো যে পি ইউ কিউর স্থানাঙ্ক এই দুইটা দেওয়া আছে। বলা হলো যে পি কিউ এর মান কত, পি কিউ এর মান কত। তো পি কিউ এর মান এখান থেকে কিভাবে বের করব? পি কিউ ইকুয়াল আমরা জানি আই এর থেকে আই বিয়োগ, জে এর থেকে জে বিয়োগ, কে এর থেকে কে বিয়োগ। এটা হবে আই এর, এটা জে, এটা কে, এটা আই, এটা জে, এটা কে। 3 - 3 প্লাস -2 মাইনাস প্লাস 4 প্লাস 1 - 5। আচ্ছা 1 - 5 হোল স্কয়ার তার মানে হলো 3 - 3 = 0। এটা হবে 2। তাহলে হবে √20, অর্থাৎ পি কিউ এর মান হলো √20। আই থেকে আই বাদ, জে থেকে জে বাদ, কে থেকে কে বাদ। আচ্ছা পরের প্রশ্ন এভাবে আসলো যে এইটা দিল পরের প্রশ্ন যে এটা হলো বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর, এটা আলোচনা করা হয়েছে অবশ্যই। এটা হলো সি ভেক্টর। আবার এই যে এটা দিল এইভাবে, এটা হলো বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর, এটা হলো ডি ভেক্টর। এখানে সি ভেক্টর ইকুয়াল হবে এ ভেক্টর গুণ বি ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল হবে বি ভেক্টর গুণ এ ভেক্টর। আমাদের এখানে বললো যে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তো সি কাজ করতেছে উপরের দিকে, ডি কাজ করতেছে নিচের দিকে, তার মানে এই দিকে। আমি যদি এটাকে সি ধরি, এটাকে আমি ডি ধরি, মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। ধন্যবাদ। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আচ্ছা পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্নটা এইভাবে দিল যে এটার মান হলো 24 ডিগ্রি, বি ইকুয়াল হলো 5.7, এটা ওয়াই ভেক্টর, এটা দিল এই হবে এ ইকুয়াল দিল 6.3, এটা হলো 23। আচ্ছা এক্স অক্ষ দেখো এ এর মান দেওয়া আছে 6.3, ওয়াই অক্ষের সাথে 23 ডিগ্রি কোণ সৃষ্টি করলো। বি এর মান দেওয়া আছে 5.7, এক্স অক্ষের সাথে 24 ডিগ্রি কোণ সৃষ্টি করলো। বলা হলো যে সি ইকুয়াল বি মাইনাস এ, বি মাইনাস এ বলে সি এর মান কত। সি ইকুয়াল বি মাইনাস এ হলে প্রশ্ন হলো এই চিত্র অনুসারে অর্থাৎ উদ্দীপক অনুসারে সি ইকুয়াল বি মাইনাস এ হলে সি এর মান কত। তো আমরা এটা করতে পারবো সহজেই, তার মানে লোক দিই, তার মানে সি ইকুয়াল √b² প্লাস a² মাইনাস 2ba cos থিটা বা আলফা। আচ্ছা তো বি কত, বি হলো আমাদের 5.7, এ হলো 6.3² মাইনাস 2 ইন্টু 5.7 ইন্টু 6.3 ইন্টু cos আলফা কত। দেখো আলফা হলো এই অংশটা, আলফা হলো এই অংশটা। দেখো এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি, এই পুরাটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে আমি এই 24 ডিগ্রি বাদ দিব, তাহলে এই অংশটা আর এই অংশটা মিলা হবে আলফা। এই আলফার মান হবে 89, অর্থাৎ cos 89। তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 8.42। এই সি এর মান হলো আমাদের 8.42। ধন্যবাদ। তো আসলে বিষয়টা হচ্ছে আমরা এখানে অবজেক্টিভ কিন্তু অনেক অবজেক্টিভ, আমরা এখানে যেগুলি মোটামুটি গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে এখানে আলোচনা করছি। যেমন আরেকটা আছে যে দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, তাও এটাও আলোচনা করা হয়েছে যে 180 ডিগ্রি হতে হবে, 180 ডিগ্রি হতে হবে। আচ্ছা তো এখান থেকে আজকে এতটুকুই। আমরা যদি পরবর্তীতে সুযোগ হয় এমসিকিউর উপর আরও একটা ক্লাস দিব। তো এইখানে যে অংশগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এই অংশগুলি যদি তোমরা খুব ভালোভাবে দেখো তোমরা আসলে পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবা। তো এইরকম বইয়ের মধ্যে তোমাদের বইয়ের অনুষ্ঠানের মধ্যে অনেক এমসিকিউ আছে, ওইগুলি আরও প্র্যাকটিস করার চেষ্টা করবো। আমি মূলত সকল নিয়ম থেকে কিছু কিছু অঙ্ক করানোর চেষ্টা করছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এতটুকুই। অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো।